সারা বাংলাদেশের মানুষ যার প্রতি আস্থা রাখবে আমি মনে করি সে ধরনের লোককে বিচারপতি নিয়োগ দেওয়া উচিত। প্রধানমন্ত্রী যিনি থাকতেন উনি যা বলতেন সেভাবেই নিয়োগ হতো। সরকারের প্রতিনিধি আছে, বিচার বিভাগের প্রতিনিধি আছে, আইনের শিক্ষক আছে, কিন্তু আইনজীবীর কোনো প্রতিনিধিত্ব এখানে নেই। কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিধান রেখে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025-এর গেজেট জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, বিষয়টি নিয়ে আইনজীবী মহল কি ভাবছেন তাই নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের জনমত। ধন্যবাদ জানাচ্ছি আইন উপদেষ্টা সাহেবকে, উনি একটা সুন্দর নাইস পদক্ষেপ নিয়েছেন। আসলে বিচারপতি হওয়া উচিত তাদেরকে যাদের যথেষ্ট কোয়ালিটি আছে, কারণ এখন দেখা যাচ্ছে যে দলীয়ভাবে আমি দল করি, আমার দলের একজনকে আমি বিচারপতির জন্য সুপারিশ করব, তার কোয়ালিটি থাক বা না থাক সেটা হবে না। কারণ সুপ্রিম কোর্টের যে বিচারপতি হবে সে সারা বাংলাদেশের মানুষ যার প্রতি আস্থা রাখবে আমি মনে করি সে ধরনের লোককে বিচারপতি নিয়োগ দেওয়া উচিত, যার যথেষ্ট কোয়ালিটি আছে, যে এই পোস্টটা হোল্ড করার মতো যোগ্যতা রাখে। দলীয়ভাবে মানে কোনো লবিং বা কোয়ালিটি নেই এরকম কাউকে বিচারপতি হিসাবে দেখতে চাই না। আমি মনে করি এটাও ঠিক আছে, কারণ হলো কি একটা জিনিসই দেখবেন, নবীজিকে উনি যখন নবুয়ত প্রাপ্তি হয় তখন কিন্তু 40 বছর বয়সী দিয়েছেন, আগে কিন্তু দেননি। আমি মনে করি যে 40-এর আগে আসলে ম্যাচুরিটি আসে না, মানে সে ডিসিশন নেওয়ার মতো যথেষ্ট সক্ষমতা থাকে না অ্যাকচুয়ালি। তো সঠিক ডিসিশন নেওয়ার জন্য বয়সটা ঠিক আছে আমি মনে করি। সাধারণত বিচারপতি নিয়োগে দেখা যেত তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী যিনি থাকতেন উনি যা বলতেন সেভাবেই নিয়োগ হতো, কিন্তু এখন সেই নিয়োগ প্রক্রিয়াটা একটা প্রক্রিয়ার মধ্যে আসছে, যেখানকার প্রধান হচ্ছেন বাংলাদেশের প্রধান বিচারপতি, এবং সেই প্রক্রিয়ার মধ্যে একটা ভাইবা মৌখিক পরীক্ষার সিস্টেমও আসছে, যে সেই মৌখিক পরীক্ষার সিস্টেমে দেখা যাবে যে মিনিমাম প্রাইম এফএসি মানে প্রাথমিকভাবে একজন মানুষের মেধাকে তুলে ধরা বা সে আদৌ বিচার অঙ্গনে বিচার করার মতো যোগ্য কিনা সেই জিনিসটা তুলে ধরা যাবে। আমি একজন আইনজীবী হিসেবে অ্যাটর্নি সার্ভিস চালু করাকে এই মুহূর্তে আমাদের দেশের জন্য অতীব জরুরি মনে করি। কারণ হচ্ছে এই দেশে যেমন স্বৈরাচারী সরকারের সময় বা তৎকালীন সরকারের সময় এপিপি, অতিরিক্ত পিপি নিয়োগ হতো রাজনৈতিক বিবেচনায়, বর্তমানেও রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হয়। এএজি, ডিএজি এরাও রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হতো, এখনও রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হয়, কিন্তু এদের কোনো এসিয়ার নাই, এদের কোনো জবাবদিহিতা নাই, এরা কখনো কার কাছে জবাবদিহি করবে এরকম কোনো আইন দ্বারা গ্র্যান্টেড নেই, এবং এরা কারোর কাছে কোনো দায়বদ্ধও না, কারণ এদের কোনো ব্যক্তিগত এসিয়ার নেই, এদের অ্যানুয়াল কোনো রিপোর্টও দিতে হয় না। সো এই মুহূর্তে তাদের যদি আইন দ্বারা একটা জায়গায় আবদ্ধ করা যায়, তাহলে এই দেশে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, একদম ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই সার্ভিসটা অতি গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে। অবশ্যই কমে আসবে, কারণ এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালু হলে তার একটা জবাবদিহিতা থাকবে, তার এসিআর থাকবে, তাকে একটা বেঁধে দেওয়া হবে, তুমি এই মামলাগুলো সঠিকভাবে হিয়ারিং করে তুলে ধরলে মামলাগুলো কমতে থাকবে, কমলে তোমাকে এসিআরের সর্বোচ্চ মার্ক দেওয়া হবে, তুমি পরবর্তী প্রমোশনের জন্য প্রস্তুতি হবে। কিন্তু এখন এই ব্যবস্থা নেই, পরবর্তী প্রমোশন বলতে কিছু নেই, কারণ সবগুলো রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা হয়। যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারক নিয়োগের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা দিয়েছেন, দিয়েছেন যে এখানে 5 সদস্যের একটা কমিটির কথা বলেছেন, যেখানে প্রধান বিচারপতি ওই কমিটির প্রধান এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশনের 2 জন বিচারপতি, হাইকোর্ট ডিভিশনের 2 জন বিচারপতি এবং একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন। এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে সাধারণ আইনজীবীদের মধ্য থেকে আমাদের সাধারণ আইনজীবীদের একজন প্রতিনিধি এখানে থাকা উচিত ছিল। কারণ হচ্ছে অতীতে আমরা দেখেছি যে মহামান্য হাইকোর্ট ডিভিশনে যখন বিচারপতি নিয়োগ হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের কিছু লেকনেস থেকে যায়। জুডিশিয়াল কাউন্সিল থেকে বা জুডিশিয়াল সার্ভিস থেকে যারা মহামান্য হাইকোর্ট ডিভিশনে বিচারপতি হিসেবে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের কিছুটা জটিলতার সম্মুখীন হতে আমরা দেখেছি। আমরা নিজেরাও যখন কোনো একটা কোর্টে শুনানি করতে গিয়েছি তখন আমরা নিজেরাও ফেস করেছি এই জিনিসগুলো। যে দেশে একজন এমপি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হচ্ছে 21 বছর এবং রাষ্ট্রপতি হওয়ার জন্য 35 বছর, সেই ক্ষেত্রে 21 এবং 35-এর মাঝামাঝি 38 থেকে 40 করলে মনে হয় ভালো হতো। তাই এটা মাননীয় উপদেষ্টা মহোদয়ের বিষয়, ওনারা হয়তো আরও এই জিনিসগুলো আরও সূক্ষ্মভাবে বিচার বিবেচনা করবেন, করেই তারপরে এই প্রণয়নের ব্যাপারে ওনারা অগ্রসর হবেন বলে আমি বিশ্বাস করি। প্রতিষ্ঠানের সঙ্গে যারা আছে স্টেক হোল্ডার, তাদের সঙ্গে আরও বিস্তারিতভাবে আলোচনা করা উচিত ছিল, কারণ আমরা দেখেছি যে এই অধ্যাদেশ জারির উদ্যোগ নেওয়ার সময় প্রাথমিক যখন খসড়া প্রকাশ করা হয় তখন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা আপত্তি জানানো হয়েছিল যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বা সাধারণ সম্পাদক যেন প্রতিনিধি না থাকে।
তখন তারা একটি যুক্তি দেখিয়েছিল যে আইনজীবী প্রতিনিধিত্বের মাধ্যমে যে অতীতে যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে দলীয়করণের একটা অভিযোগ আছে সেটি সামনেও আসতে পারে। এই বিবৃতিতে আমরা সেটি দেখেছিলাম এবং পরবর্তীতে আইনজীবীদের সঙ্গে কোনো আলাপ আলোচনার কথা আমরা শুনিনি, না শুনেই দেখতে পেলাম যে বারের প্রতিনিধিত্বটা কেটে দেওয়া হয়েছে এবং এখানে যাদেরকে প্রতিনিধি রাখা হয়েছে শুধুমাত্র বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল, যিনি আইনজীবীদের সংগঠনের বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, তিনি থাকছেন। তা তিনি এক্স অফিসিও হিসাবে থাকছেন এবং যেহেতু সরকার কর্তৃক মনোনীত হিসাবে তিনি বার কাউন্সিলের চেয়ারম্যান হন, অ্যাটর্নি জেনারেল হন, সুতরাং এটাকে আইনজীবী প্রতিনিধিত্ব প্রপারলি বলা চলে না। উনি সরকারেরই প্রতিনিধি। তা সরকারের প্রতিনিধি আছে, বিচার বিভাগের প্রতিনিধি আছে, আইনের শিক্ষক আছে, কিন্তু আইনজীবীর কোনো প্রতিনিধিত্ব এখানে নেই। আমরা দীর্ঘদিন থেকে আইনজীবীরা এরকম একটি আইন চেয়েছিলাম যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে বিচারক নিয়োগ প্রক্রিয়াটি কেমন হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির সন্তুষ্টিক্রমে এর আগে বিচারক নিয়োগ হতো, কিন্তু এই সংক্রান্ত কোনো আইন ছিল না। তা আমরা এতদিন পরে একটি আইন পেলাম। এই আইনটি করার উদ্দেশ্যটা হচ্ছে, অতীতে আমরা দেখেছি যে বিচারপতি বা বিচারক নিয়োগ হয়তো রাজনৈতিক বিবেচনায়, সেখানে স্বজনপ্রীতি প্রশ্ন উঠছিল। তো এই বিষয়গুলো যাতে পরবর্তীতে সময় না ওঠে, এই কারণেই কিন্তু এই আইন। তো সেই জায়গায় আমরা নিঃসন্দেহে আইনজীবী সমাজ আশা করব যে এটি যেন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হয়। এই যে নিয়োগ প্রক্রিয়ায় আবারও রাজনৈতিক বিবেচনা নিয়ে আসা হবে কিনা, আবারও স্বজনপ্রীতি নিয়ে আসা হবে কিনা, এই জায়গায় কিন্তু পরিষ্কারভাবে ওখানে কিছু বলা হয়নি। তবে হ্যাঁ, আইনটি অবশ্যই আমাদের জন্য মঙ্গলজনক বয়ে আনবে। অতীতে বিচারক নিয়োগে যে দলীয় একটা বিষয় ছিল, অর্থাৎ দলীয় বিবেচনায় নিয়োগের যে একটা বিষয় উঠে আসতো, কথা উঠতো, সেটি কিন্তু আর সুযোগ থাকছে না। এই বিষয়টি আমি মনে করি যে এই সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট যে কাউন্সিল করা হচ্ছে এবং এই কাউন্সিলের মাধ্যমে করার ফলে যোগ্য ব্যক্তিরাই বাংলাদেশের সর্বোচ্চ আদালতে বসার সুযোগ পাবে এবং তার মাধ্যমে বাংলাদেশের আপামর জনসাধারণ, আমি মনে করি যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার কিন্তু তারা পাবেন এবং বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। তবে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে, অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে, সেখানে যে কাউন্সিলটা করা হয়েছে, সেখানে প্রতিনিধিত্বের ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের আইনজীবীদের একটি প্রতিনিধিত্ব থাকা উচিত ছিল বলে আমি মনে করি। আর একটি বিষয় আছে, যে বয়সের একটি বিষয় আছে 45, এটি নিয়ে একটু বিতর্ক আছে, কারণ সাংবিধানিক একটি বাধ্যবাধকতা আছে যে 10 বছরের একটা অভিজ্ঞতা থাকলেই, 10 বছরের প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকলেই হাইকোর্টের বিচারপতি নিয়োগের যোগ্য বলে বিবেচিত হবেন। তো সেই বিষয়টি একটি ধোঁয়াশা আছে। আশা করি এই বিষয়টি ভবিষ্যতে যদি কখনো চ্যালেঞ্জ করা হয়, সেটিও হয়তো পরিষ্কার হয়ে যাবে। তবে 45 ইয়ার্স বা এর কাছাকাছি আমি মনে করি এটি একটি যৌক্তিক বয়স, কারণ বিচারক হওয়ার জন্য, বিশেষ করে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বিচারক হওয়ার জন্য একটি বয়স, মিনিমাম একটা বয়স থাকা উচিত, সেটি মনে হয় ঠিকই আছে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। থাকুন ভালোর সাথে সব সময়।